আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেডিমেট্রিক্স। আজকে আমাদের টপিক হচ্ছে কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড অ্যান্ড আইসোটোপ। চলো আমরা শুরু করি। সো কলয়েড হচ্ছে ইট ইজ এ সাবস্টেন্স হ্যাভিং এ মলিকুলার অ্যাটমিক সাইজ কত 1 থেকে 100 nanometer, এবং যেটা ক্যান নট ক্রস থ্রো সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটা হচ্ছে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারবে না। এক্সাম্পল কী আছে? প্লাজমা প্রোটিনসগুলো আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, আমাদের গ্লাইকোজেন স্টার্চ আছে, দেন হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিনসগুলো আছে, এবং আরও বলতে পারি ডিএনএ এবং আরএনএগুলো বলতে পারি, ডিএনএ এবং আরএনএ বলতে পারি। তো আরও জেনে রাখো, এমসিকিউর জন্য তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে। আমাদের বডিতে 90% যে অর্গানিক সাবস্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে কলয়েড। আশা করি তোমাদের এটা বোঝা গেছে। কলয়েডের টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে বুঝতে পারতেছো, এটা হচ্ছে পানিগ্রাহী, এদের পানির ওয়াটারের প্রতি একটা অ্যাফিনিটি আছে। আর যেটা হাইড্রোফোবিক সেটা হচ্ছে পানির প্রতি এদের কোনো অ্যাফিনিটি নাই। তো আমরা একটু আগে যে বলেছিলাম যে আমাদের যে লিভিং সিস্টেমের মধ্যে 90% যে অর্গানিক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কলয়েড। সো এটা আসলে মূলত হাইড্রোফিলিক কলয়েডটাই। তো হাইড্রোফোবিক কলয়েডটা আমাদের শরীরে নর্মালি থাকে না, যে আমাদের যে অর্গানিক সাবস্টেন্স ওগুলো আসলে হাইড্রোফোবিক খুব একটা হয় না। সো দেখো, প্রপার্টি যদি বলি, ফিজিক্যাল প্রপার্টি আমরা অলরেডি আগে আমরা জেনে আসি। এটা সাইজ কত 1 থেকে 100 nanometer। এটার দুইটা ফেজ থাকবে, একটা কলয়েডাল সলিউশনের ফেজ দুইটা। আমি যদি একটা মিল্ক কল্পনা করি, এই মিল্কের মধ্যে আমরা জেনে ইন্টারে জেনে আসি যে 87% প্রায় হচ্ছে ওয়াটার। তো ওয়াটার তো অবশ্যই সলভেন্ট, এবং হচ্ছে ধরো এখানে ফ্যাট থাকে, আর ওয়াটার থাকে, এবং আরও এনজাইমসগুলো থাকে। সো যে ফ্যাট পার্টটা অর্থাৎ এটা যে সলিউটটা, এটা হচ্ছে আমাদের ডিসপার্স ফেজ, এবং যে ওয়াটার বা সলভেন্টটা সেটা হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়াম। অসমোটিক প্রেশার অনেক কম কলয়েডের, এবং এটা যেহেতু এটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারে না, তাই এরা নন ডাইলেজেবল, এবং এদেরকে খুবই দ্রুত আমরা চাইলে প্রেসিপিটেশন করতে পারবো। এদেরকে অধঃক্ষেপণ বা তলানি ফেলা যায়, এবং আমরা এই কলেট পার্টিকেলগুলোকে আলট্রা মাইক্রোস্কোপের নিচে আমরা চাইলে দেখতে পারবো। খুব বেশি ইম্পর্টেন্ট ব্রাউনিন মুভমেন্ট, এটা এক্সামে আসে, স্যার ভাইভাতে জিজ্ঞেস করে দেখো এটা কি। ইট ইজ এ কন্টিনিউয়াস র্যাপিড, খুবই দ্রুত এবং হ্যাপজার্ড মুভমেন্ট, একটা এলোমেলো মুভমেন্ট অফ কলয়েড পার্টিকেলগুলার কন্টিনিউয়াস, খুবই দ্রুত এবং একটা এলোমেলো মুভমেন্ট। কেন হবে এটা? ডিউ টু আনইন্টারাপ্টেড বাফেটিং অন কলয়েড পার্টিকেল গিভেন বাই সলভেন্ট মলিকিউলস, অর্থাৎ সলভেন্ট মলিকিউল বা ওয়াটার মলিকিউল দ্বারা এরা হচ্ছে দেখি কোনো রকম ইন্টারাপশন ছাড়া ধাক্কা খাবে, যার কারণে মুভমেন্ট হবে ওই কলয়েড পার্টিকেলগুলার। কীভাবে হবে মুভমেন্টটা? কন্টিনিউয়াসলি হবে, র্যাপিডলি হবে, এবং এলোমেলোভাবে হবে। বুঝে গেছে? ধরো একটা সলিউশন, এখানের মধ্যে এই যে একটা কলয়েড পার্টিকেল, এটা মনে করো ধাক্কা খাওয়ার ফলে ওর একটা এলোমেলো একটা মুভমেন্ট বিক্ষিপ্ত হবে, খুব র্যাপিডলি কন্টিনিউয়াসলি একটা মুভমেন্ট হবে, ওটাকে আমরা কী বলতেছি? ব্রাউনিন মুভমেন্ট বলতেছি। এবং এই মুভমেন্টটা দেখা যাবে শুধুমাত্র আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে আমরা চাইলে দেখতে পারবো, খালি চোখে দেখা যাবে না। সো চলো, আরেকটা জিনিস জেনে রাখো, মলিকুলার সাইজ যত, ধরো এই মানে যে ব্রাউনের মুভমেন্ট যে দিচ্ছে, এই মুভমেন্টের রেটটা তোমার ডিপেন্ড করবে সাইজের উপর। তো কলয়েড পার্টিকেলের সাইজ যত বড়, তাহলে এদের মুভমেন্ট কি তত কম। একটা মোটা মানুষ তো স্বাভাবিক কম মুভমেন্ট হবে, একটা চিকন পাতলা মানুষের মুভমেন্ট একটু বেশি, আমরা সেটা জানি। সো এটা আমার খুব ইজি ছিল। দেখো টিন্ডেল ফেনোমেনন, এটাও ইম্পর্টেন্স আর জিজ্ঞেস করে, এটা টিন্ডেল ফেনোমেনন বা অপটিক্যাল ফেনোমেননটা হয় না বিম অফ লাইট, যখন আমরা কোনো একটা আলোক রশ্মি কোনো একটা কলয়েড সলিউশনের মধ্য দিয়ে পাস করব এবং অবজার্ভ করব একটা রাইট অ্যাঙ্গেল, সঠিক একটা অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা এটাকে অবজার্ভ করি, তাহলে ওই যে আলোক রশ্মির যে পথটা, দ্য ট্র্যাক অফ দ্য লাইট, ওই পথটা বিকাম ভিজিবল, এটা ভিজিবল হয় কীভাবে? অ্যাজ এ হোয়াইট লাইন, এটা হোয়াইট লাইন হিসেবে আমরা এটা দেখতে পারবো। কেন দেখতে পারবো? ডিউ টু ডিসপারশন অফ দি লাইট রেস, এই যে লাইট রেসগুলো, আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ার কারণে আমরা এটাকে অ্যাজ এ হোয়াইট লাইন হিসেবে দেখতে পাবো। একটা ফিগার দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কলয়েডাল সলিউশন। একটা আমরা লাইট পাস করার কারণে দেখো তো, এই যে একটা হোয়াইট লাইন আমরা দেখতে পাচ্ছি,
এটা কেন দেখতে পাচ্ছি? ডিউ টু ডিসপারশন, অর্থাৎ ছড়িয়ে গেছে। ওই লাইট রেজগুলো যে আমাদের কলেট সলিউশন দিয়ে পাস করার কারণে ওখানে এটা ছড়াই গেছে, ওই ছড়াই যাওয়ার কারণে এটা ভিজিবল হয়েছে অ্যাজ এ হোয়াইট লাইন। কিন্তু দেখো এটা হচ্ছে একটা ট্রু সলিউশন বা ক্রিস্টালয়েড সলিউশন, এখানে কিন্তু এরকম কোনো হোয়াইট কোনো লাইন আমরা দেখতে পাচ্ছি না। দেন আসো ইলেকট্রিক্যাল ফেনোমেনন। কলয়েড পার্টিকেলগুলো ক্যারি করবে ইলেকট্রিক চার্জ, এদের ক্যারি ইলেকট্রিক চার্জ, এবং এদের একটা নির্দিষ্ট আইসো ইলেকট্রিক পিএইচ আছে। আমরা আইসো ইলেকট্রিক পিএইচ মানে অলরেডি জানি। আইসো ইলেকট্রিক পিএইচ হচ্ছে সেই পিএইচ যেই পিএইচে একটা মলিকিউলস বা একটা সাবস্টেন্স ক্যারি করবে সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, যার কারণে এদের নেট চার্জ কত? 0 হয়ে যাবে। এবং আইসোইলেকট্রিক পিএইচের আমরা জানি, ইম্পর্টেন্স জানি, সেম ইম্পর্টেন্স। এবং দেখো ইলেকট্রিক্যাল ফ্যানের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দে ক্যান আন্ডারগো ইলেকট্রোফোরেসিস, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা কলয়েড পার্টিকেলকে সেপারেট করতেছি ওটাকে আমরা বলতেছি ইলেকট্রোফোরেসিস। এখানের মধ্যে আমরা যদি কোনো একটা বিদ্যুৎ প্রবাহিত করলে কলয়েড পার্টিকেলে যেগুলা পজিটিভলি চার্জ এগুলো আছে সেগুলো আমাদের বিদ্যুৎ প্রবাহের নেগেটিভ দিকে চলে যাবে, আর যেগুলো নেগেটিভ চার্জ আছে সেগুলো কি পজিটিভ দিকে চলে আসবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রোফোরেসিসের মূলনীতি। দেন দেখো সারফেস ফেনোমেনন বলতেছে দে হ্যাভ লার্জার সারফেস এরিয়া এবং ইনক্রিজ অ্যাবজর্পশন নট অ্যাবজর্পশন, এটা হচ্ছে অ্যাবজর্পশন, এটা কিন্তু অ্যাবজর্পশন নয়। দেখো এখন অ্যাবজর্পশন মানে কি? দেখো অ্যাবজর্পশন মানে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ সাবস্টেন্স ইনটু দ্য সারফেস অফ এ পার্টিকেল। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা হচ্ছে একটা, মনে করো সেমি পারমেবল মেমব্রেন, কিছু সাবস্টেন্স বা কিছু মলিকিউলস এইগুলা এই মেমব্রেন ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে বা শোষণ করে নিচ্ছে, ওটাকে আমরা বলতেছিলাম কি? অ্যাবজর্পশন। এটা আমরা সকলেই জানি। এখন আসো হোয়াট ইজ অ্যাবজর্পশন বা অধিশোষণ। ধরো এটা হচ্ছে কোনো একটা মলিকিউলের সারফেস, ওই সারফেসের মধ্যে ধরো এই যে এগুলো কিছু সাবস্টেন্স, এই সারফেসের মধ্যে ওই সাবস্টেন্সগুলো এসে এগুলো লেগে যাবে বা অ্যাটাচ হয়ে যাবে। এই ক্ষমতাটাকে আমরা কি বলতেছি? অ্যাবজর্পশন বলতেছি। তাহলে অ্যাবজর্পশন পাওয়ারকে সে বাড়াই দিচ্ছে কলয়েড পার্টিকেলগুলো। দেন দেখো এই যে আমরা পড়লাম কলয়েডের যে পড়লাম, এটার ইম্পর্টেন্স কী? দেখো কলয়েডটা নির্ধারণ করবে কলয়েডাল অসমোটিক প্রেশার অফ প্লাজমা। এই কলয়েডের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো প্লাজমাতে কলয়েডাল অসমোটিক প্রেশার কত আছে না আছে, আমি সেটা বলতে পারবো। এখন দেখো কলয়েডাল অসমোটিক প্রেশারের ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্স হচ্ছে এরা ভেসেলের মধ্যে ওয়াটারকে ধরে রাখবে। আমাদের ব্লাডের মধ্যে একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে প্লাজমা সেল। আমরা দেখো প্লাজমার মধ্যে বা রক্তরসের মধ্যে প্রায় 90 থেকে 92% হচ্ছে আমাদের ওয়াটার। সো এই ওয়াটারগুলোকে সে ধরে রাখবে। নর্মালি এটা হচ্ছে নর্মালি ধরে রাখে। কিন্তু যদি আমাদের প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে কী হয় দেখো, ধরো কোনো একটা আমাদের অ্যালবুমিন কমে গেলো, অ্যালবুমিনের একটা কলয়েড জানো সেটা, অথবা কোনো একটা আমাদের লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ হওয়ার কারণে আমাদের শরীরে অ্যালবুমিনের প্রোডাকশন কমে গেল, যার কারণে কলয়েড কমে যাওয়ার কারণে ওয়াটার লিক করবে ইনটু দ্য টিস্যু স্পেস। একটা ব্লাড ভেসেল, এখানে নর্মালি প্লাজমা থাকে, তারপর রক্তকণিকাগুলো থাকবে। কোনো কারণে যদি এগুলার প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে ওয়াটারগুলা চলে আসবে টিস্যু স্পেসে চলে আসবে, এবং চলে এসে কী করবে? ও সোয়েলিং করবে, জমা হবে, এবং আলটিমেটলি ডেভেলপ করবে, ফুলে যাবে বডি। এখন দেখো যদি আমরা ইনক্রিজ করে দিই কলয়েডাল অসমোটিক প্রেশার, যদি ইনক্রিজ করে দিই তখন কী হবে দেখো তো ভাইয়া? তখন ঠিক উল্টা ঘটনা ঘটবে। তখন টিস্যু স্পেস থেকে পানিগুলা ব্লাড ভেসেলে চলে যাবে, ব্লাড ভেসেলে চলে গিয়ে আমাদের আলটিমেটলি ব্লাড ভলিউম বাড়িয়ে দেবে, মানে ব্লাডের যে ভলিউম ছিল ওটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। এটা অবশ্যই একটা উপকারী, কারণ দেখো আমাদের যদি শক হয়, আমাদের বডিতে যদি শক ডেভেলপ করলে দেখা যায় মূলত আমাদের শরীরের মধ্যে ব্লাড ভলিউম কমে যায়। তো কমে গেলে এখন এটাকে কম্পেনসেট করার জন্য আমরা কী করি? বাইর থেকে কলয়েড ইনফিউশন দিই, ধরো অ্যালবুমিন দিলাম,
তো অ্যালবুমিন দিলে কী হবে, অ্যালবুমিন যেহেতু একটা কলয়েড, তাহলে এটার কারণে কলয়েডের অসমোটিক প্রেশার বেড়ে যাবে, বেড়ে গেলে আমাদের ব্লাড ভলিউম বাড়বে। তো ব্লাড ভলিউম বাড়া মানে কি, আলটিমেটলি নর্মালে নিয়ে আসে, যেহেতু শকের কারণে আমাদের ব্লাড ভলিউম কমে গেছিলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেন আসো ক্রিস্টালয়েডে চলে আসো। ইট ইস এ সাবস্টেন্স হ্যাভিং মলিকুলার সাইজ লেস দেন কত 1 ন্যানোমিটার, অর্থাৎ 1 ন্যানোমিটারের কম যেগুলা, ওগুলোকে আমরা বলতেছি ক্রিস্টালয়েড। এবং এরা হচ্ছে ওরা হচ্ছে পাস করতে পারবে থ্রো দি সেমি পারমিয়েবল মেমব্রেন। এক্সাম্পলগুলো কি, যে ইলেকট্রোলাইটস বা যে আয়নসগুলো আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ইউরিয়া। ইলেকট্রোলাইট বা আয়নগুলো আমরা বলতে পারি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, যতগুলো আয়নস বা ইলেকট্রোলাইটস আছে সবগুলো হচ্ছে আমাদের ক্রিস্টালয়েডের এক্সাম্পল। খুব বেশি ইম্পর্ট্যান্ট, ইনফিনিটি বরাবর ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট, কলয়েড এবং ক্রিস্টালয়েড। দেখো আমরা জানি সাইজ জানি, একটা হচ্ছে লেস দেন 1 ন্যানোমিটার, একটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকবে। সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে কোনটা পাস করতে পারে আমরা জানি। নেচারে কীরকম, একটা হচ্ছে ডায়ালাইজেবল, একটা হচ্ছে নন ডায়ালাইজেবল। সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারা মানে সে ডায়ালাইজেবল, ক্রস করতে না পারলে সে নন ডায়ালাইজেবল। সলিউশন টাইপ, যেহেতু ক্রিস্টালয়েড সলিউশনগুলো হচ্ছে ইলেকট্রোলাইট, অবশ্যই এরা কী করবে, এরা হচ্ছে হোমোজেনাস সলিউশন ফর্ম করবে। ওই জন্য আমরা দেখে বলতেছি ট্রু সলিউশন বলতেছি। কিন্তু যেগুলো কলয়েড, ওরা যেহেতু প্রপারলি মিক্স হতে পারে না, এদেরকে আমরা চাইলে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি। সো এটা কিন্তু ট্রু সলিউশন না, এরা হচ্ছে ফর্ম করবে হেটারোজেনাস সলিউশন উইথ ওয়াটার। এবং অসমোটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে কারা জানো, অসমোটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে আমাদের ক্রিস্টালয়েডটা বেশি অ্যাক্টিভ, এবং এরা এক্সার্ট করবে হাই অসমোটিক প্রেশার ইন ওয়াটার। কিন্তু কলয়েডটা লেস অ্যাক্টিভ এবং হচ্ছে লেস অসমোটিক প্রেশার ইন ওয়াটার। স্যাররা জিজ্ঞেস করে যে যদি বলো তাহলে কলয়েডের অসমোটিক প্রেশার কত, এটা হচ্ছে তোমার 28 থেকে 32 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে 28 থেকে 32, 28 থেকে 32। মুভমেন্ট, আমাদের ক্রিস্টালয়েডটা ডিটারমাইন করবে একটা সেল মেমব্রেন দিয়ে কি ওয়াটার ক্রস করতে পারবে কি পারবে না, বা কতদূর ক্রস করবে সেটা ডিটারমাইন করবে হচ্ছে আমাদের ক্রিস্টালয়েডটা। এবং ক্যাপিলারি বা ব্লাড ভেসেল দিয়ে ওয়াটার কি ক্রস করতে পারবে নাকি পারবে না, ওইটা নির্ধারণ করবে হচ্ছে আমাদের কলয়েডটা। এই যে ব্লাড ভেসেল মেমব্রেন আছে, এখান দিয়ে ক্রস করতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ করবে হচ্ছে কলয়েড। আর সেল মেমব্রেন দিয়ে একটা সেল মেমব্রেন দিয়ে কি ওয়াটার কি যাবে কি যাবে না বা কতদূর যাবে, ওটা ডিপেন্ড করবে আমাদের ক্রিস্টালয়েডের উপর ডিপেন্ড করবে। আশা করি এটা বোঝা গেছে। ডায়ালাইসিস হচ্ছে একটি প্রসেস, দিস ইজ এ প্রসেস অফ সেপারেশন অফ ক্রিস্টালয়েড ফ্রম দি কলয়েড থ্রু এ সেমি পারমিয়েবল মেমব্রেন বাই অসমোটিক প্রেশার। ধরো একটা সলিউশন, এখানের মধ্যে ধরো যে আমাদের ক্রিস্টালয়েড পার্টিকেল আছে এবং কলয়েড পার্টিকেল আছে। এই কলয়েড এবং ক্রিস্টালয়েড পার্টিকেলগুলোকে সেপারেশন করার যে প্রক্রিয়া, ওটাকে আমরা কি বলতেছি, ডায়ালাইসিস বলতেছি। এটার প্রিন্সিপাল কি, এখানে অনেক কথা লেখা আছে, তুমি শর্ট ডিজিট বলতে গেলে বলবা। যেগুলা কলয়েড সেগুলা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারবে না, কিন্তু যেগুলো ক্রিস্টালয়েড সেগুলো ক্রস করতে পারবে। দেখো এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমরা কিছু ডায়ালাইজিং ফ্লুইড বা ডিস্টিল ওয়াটার রাখলাম, এবং এই ফ্লুইডের মধ্যে আমরা একটা ডায়ালাইজিং ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল। এটা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল দিয়ে তৈরি ব্যাগটা। এই ব্যাগের মধ্যে আমাদের কি তোমার সলিউশন আছে, যেখানে হচ্ছে তোমার কলয়েডও আছে এবং ক্রিস্টালয়েডও আছে। তো আমরা এখানে রাখার পরে, যেহেতু ক্রিস্টালয়েডটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারে, তাই এরা ক্রস করে কি, এরা তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে এরা পারমিয়েবল হয়ে চলে আসবে, ডায়ালাইজিং ফ্লুইডে চলে আসবে। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর যেগুলো কলয়েড সেগুলো থেকে যাবে, ওই ব্যাগের মধ্যে থেকে যাবে। তেন আসো, এটা রিকোয়ারমেন্ট কী কী লাগতেছে, অসমোটিক প্রেশার, ডায়ালাইজিং ফ্লুইড, দেন সেমি পারমিয়েবল মেমব্রেন লাগতেছে। এটা এমসিকিউতে আসে। এমসিকিউ টাইপস হচ্ছে তোমার একটা হিমোডায়ালাইসিস, দেন একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস হচ্ছে তোমার, এটা হচ্ছে যদি আমরা বাইরে থেকে কোনো একটা মেশিনের মাধ্যমে আমরা ব্লাড ফিল্টার করতেছি, ওটাকে আমরা কি বলতেছি, হিমোডায়ালাইসিস বলতেছি। কিন্তু যেটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, ওটা হচ্ছে সরাসরি আমরা পেটের মধ্যে
যে আমাদের অ্যাবডোমেন আছে না, অ্যাবডোমেন বা উদর গহ্বর, এই অ্যাবডোমেনের যে কাভারিং ওটাকে আমরা কি বলতেছি, পেরিটোনিয়াম বলতেছি। ওই পেরিটোনিয়ামকে আমরা ইউজ করি অ্যাজ এ সেমি পারমেবল মেমব্রেন। সো স্যার জিজ্ঞেস করে ভাইবা তাই গরিবের ডায়ালিসিস কোনটা, বলবা স্যার এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস, যেটা সেটা হচ্ছে আমাদের গরিবের ডায়ালিসিস। এটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, বাট এটা অনেক বেশি কস্টলি। আসলে এটা ইম্পর্টেন্স কি আমরা জানি অলরেডি, ইউজড অ্যাজ এ আর্টিফিশিয়াল কিডনির যে কাজ সেগুলো কে করবে, ডায়ালিসিসের মাধ্যমে আমরা চাইলে করতে পারি আর্টিফিশিয়ালি। দেন আমাদের ব্লাডের মধ্যে পটাশিয়াম লেভেল বেড়ে গেছে, এই পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়াকে আমরা বলতেছি হাইপার ক্যালেমিয়া বলতেছি। কোনো রকম পয়জনিং হলো, তাহলে এগুলোকে আমরা ট্রাই করব যে বর্জ্যগুলো ওগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য। সো আমরা ট্রিটমেন্ট অফ হাইপার ক্যালেমিয়া বা পয়জনিং আমরা ডায়ালিসিসটা ইউজ করতে পারি। দেন প্রোটিনসগুলো আমরা ধরো কোনো একটা সলিউট থেকে আমরা যদি কলেট পার্টিকেলগুলো আলাদা করতে চাই, আমরা ডায়ালিসিসটা ইউজ করতে পারি। দেন patient can be kept alive and in reasonable health for many months on dialysis, even when they completely anemic or have both kidney removed. ধরো কোনো একটা পেশেন্টের ইউরিন তৈরি হচ্ছে না, অথবা ওই পেশেন্টের কোনো কিডনিই নেই, তাহলে ওই পেশেন্টটাকে আমরা চাইলে অনেক মাস বা কয়েক বছর এই ডায়ালিসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারবো চাইলে। দেন আসো আমাদের তোমার এখন লাগবে হচ্ছে আইসোটোপস লাগবে। আইসোটোপ মানে কি দেখো, তোমরা অলরেডি জানো যে অ্যাটমস অর এলিমেন্ট হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার, অর্থাৎ সেম প্রোটন নাম্বার থাকবে বাট ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট। টাইপস কি, একটা হচ্ছে আমাদের স্টেবল, আনস্টেবল বা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। যেটা স্টেবল সেটা হচ্ছে ওর স্টেবল নিউক্লিয়াস থাকবে এবং এরা কোনো রকম রেডিয়েশন নির্গত করবে না, তো এক্সাম্পল আমরা জানি সেটা। আর আনস্টেবল নিউক্লিয়াস বললে আমরা বলতে পারি যে যাদের আনস্টেবল নিউক্লিয়াস আছে, তাহলে আনস্টেবল আইসোটোপ কি, যে আইসোটোপের আনস্টেবল নিউক্লিয়াস আছে এবং এরা স্পন্টোনিয়াসলি ইমিট করবে রেডিয়েশন, কেন করবে, টু অ্যাটেন এ মোর স্টেবল নিউক্লিয়ার স্টেট। যেই আইসোটোপগুলোর একটা আনস্টেবল নিউক্লিয়াস আছে এবং যারা স্পন্টেনিয়াসলি এমিট করবে রেডিয়েশন টু অ্যাটেন এ স্টেবল নিউক্লিয়ার স্টেট। তো এক্সাম্পলগুলো দেখো, আয়োডিন 131, কোবাল্ট 60, সোডিয়াম 24, ফসফরাস 32 বলতে পারি। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা অবশ্যই লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে তোমার ডায়াগনস্টিক ইউজ, অর্থাৎ কোনো একটা রোগ আমরা রোগ হয়েছে নাকি হয় নাই ওটা জানার জন্য সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ইউজ। কী আছে দেখো আয়োডিন আপটেক টেস্ট বা 131 দিয়ে আমরা কোনো রকম থাইরয়েড ডিসঅর্ডার আছে কি না আমরা তা বলতে পারবো। দেন কোবাল্ট 60 দিয়ে আমরা কী বলতে পারি, পার্নিশিয়াস অ্যানিমিয়া আছে নাকি নাই সেটা আমরা বের করতে পারি। দেন দেখো ভিটামিন B12 দিয়ে আমরা বুঝতে পারবো সব ঠিকমতো অ্যাবজর্পশন হচ্ছে না সেটা আমরা বলতে পারবো। কোনো রকম আর্টারিতে কোনো ডিজিজ আছে কিনা তা আমরা সোডিয়াম 24 দিয়ে আমরা বলতে পারবো। দেন আমরা অর্গান স্ক্যানিং করতে পারি। দেন বলতে পারো আমরা এখানে তোমার আরবিসির লাইফ স্প্যান মেজার করতে পারি এই আইসোটোপ দিয়ে। থেরাপিউটিক ইউজ, অর্থাৎ কোনো একটা রোগের থেরাপি হিসেবে আমরা এটাকে ইউজ করি, ট্রিটমেন্ট হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। ট্রিটমেন্ট অফ ম্যালিগনেন্সি বা ক্যান্সার। দেন হচ্ছে যে কি, ধরো আমাদের বিভিন্ন শরীরের মধ্যে যে ভলিউমগুলো আছে, ইসিএফ ভলিউম, আইসিএফ ভলিউম, টোটাল ভলিউম, প্লাজমা ভলিউম, এগুলো আমরা আইসোটোপের মাধ্যমে জানতে পারি। দেন হচ্ছে আমরা যে কোনো প্রকার মেডিকেল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ বা জীবাণুনাশক করার জন্য আমরা এইটাকে ইউজ করতে পারি। দেখো এখন হচ্ছে তোমার এটা হচ্ছে এমসিকিউতে, স্যার এমসিকিউতে অনেক বেশি আসে। রেডিও সেন্সিটিভ টিস্যু, অর্থাৎ কোন টিস্যুগুলা আমাদের রেডিয়েশনের সংস্পর্শে আসলে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো আমাদের বোন মেরো। ওরা হচ্ছে খুব হাইলি প্রোন টু হেমাটোপয়েটিক সাপ্রেশন। গোনাড অর্থাৎ ওভারিয়ান টেস্টিসগুলা, লিম্ফ নোড, স্কিন অ্যান্ড ইন্টেস্টাইনের যে মিউকাসটা সেটা হচ্ছে আমাদের কি খুব রেডিও সেন্সিটিভ টিস্যু। ওরা হচ্ছে খুবই সেন্সিটিভ রেডিয়েশনের প্রতি। একটু করে ওরা সংস্পর্শে আসলেই খুবই ক্ষতিগ্রস্ত হবে। তার কী কী হবে দেখো, হ্যাজার্ড কী কী আছে, ক্ষতিগ্রস্ত কী কী হবে দেখো তো। হ্যাজার্ড অর ডিসঅ্যাডভান্টেজ, ইমিডিয়েটলি যদি
হয় তাহলে কি দেখো বোন মেরো ডিপ্রেশন করবে এবং ইমিউন সাপ্রেশন করবে। এই বোন মেরো ডিপ্রেশন মানে হচ্ছে তোমার বোন মেরোর কাজ কি? বোন মেরোর কাজ হচ্ছে নর্মালি ও আমাদের কী করা, আরবিসি প্রোডাকশন করা। বোন মেরো হচ্ছে আমাদের কী করবে, আরবিসি প্রোডাকশন করবে। তো বোন মেরো যদি ডিপ্রেসড হয় তাহলে আরবিসি তৈরি কম হবে। এবং ইমিউন সাপ্রেশন, ইমিউন মানে বুঝতে পারতেছো যে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি কমায় দিবে, অ্যান্টিবডি কমায় দিবে। ড্যামেজ টু ইন্টেস্টাইন মিউকোজা, এখন দেখো এটা যদি ইন্টেস্টাইনের মিউকোজাকে ড্যামেজ করে তাহলে কী হবে, ডায়রিয়া হবে এবং ম্যাল অ্যাবজর্পশন হবে। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে ঠিকমতো খাবারগুলো অ্যাবজর্ব হতে পারবে না। দেন ও হচ্ছে দেখো স্কিনে হলে কী হবে, রাফ স্কিন, স্কেলি স্কিন, খসখসে স্কিন হয়ে যাবে, বার্ডনেস বা এলোপেশিয়া বা টাক হয়ে যাবে সে। এবং প্রেগনেন্সিতে কী হতে পারে দেখো, টেরাটোজেনিক ইফেক্ট দেখাবে, অর্থাৎ সে ফিটাস ডেথ হতে পারে সেটা, এবং হচ্ছে নিউনেটাল ডেথ হতে পারে, অথবা যে কোনো কনজেনিটাল বা যে কোনো জন্মগত যে কোনো তোমার ম্যালফরমেশন বা ত্রুটি। এবং এর দেরি ইফেক্ট কী আছে, একটা হচ্ছে কার্সিনোজেনেসিস, ক্যান্সার তৈরি করতে পারে। স্টেরয়েডি মানে হচ্ছে তোমার মানে বন্ধাত্ব। দেন হচ্ছে ক্যাটারেক্ট, চোখের মধ্যে ক্যাটারেক্ট করতে পারে। এবং হচ্ছে ডিএনএ ড্যামেজ করতে পারে, জেনেটিক ডিফেক্টের মধ্যে ডিএনএ ড্যামেজ করতে পারে। সো এই হচ্ছে আমাদের আজকে পড়াশোনা। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। তোমরা যদি কোনো পড়া না বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।